আজকে ভারতের একটা গৌরবময় ইতিহাস জানি আমরা। সাল খুব সম্ভবত 1750-এর মধ্যে হবে এই ঘটনাটা। তখন সাউথ ইন্ডিয়াতে একটা জায়গার রাজত্ব করছিলেন হচ্ছেন হায়দার আলী। তো এই হায়দার আলী খুবই পরাক্রমী রাজা ছিলেন, আর এইদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোটামুটি ভারতের প্রায় অর্ধেক দখল করে ফেলেছে। 1618 খ্রিস্টাব্দে সুরাট থেকে শুরু করেছিল, 1710-11 খ্রিস্টাব্দের মাঝে মোটামুটি ভারতের অর্ধেক তারা দখল করে ফেলেছিল। কিভাবে দখল করেছে এটা যদি পড়বেন তাহলে তো ভালোভাবে জানতেই পারবেন। ক্ষমতার জোরটাই হচ্ছে সব থেকে বেশি, ক্ষমতার জোরেই তারা দখল করেছিল পুরোপুরিভাবে ভারতের অর্ধেক। মারপিট, দাঙ্গা, ঝগড়াঝাটি, অনেক কিছু। যাই হোক, তো ব্রিটিশ মূলত মানে হচ্ছে গিয়ে রাজ্যতে হামলা করতো সব থেকে বেশি, কারণ রাজ্য হামলা করলে অর্থনৈতিকভাবে তাদের প্রফিট আছে। কারণ যত তারা অপহরণ করতে পারবে তত তারা পাচার করতে পারবে ইউরোপে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আনুগত্যে বা প্রতিনিধিত্ব হয়ে একজন কর্নেল, একজন অফিসার হায়দার আলীর সঙ্গে যুদ্ধের ঘোষণা করলেন যে যদি হায়দার আলী স্বেচ্ছায় কর না দেয় তাহলে তার সঙ্গে আমরা যুদ্ধ করব, যুদ্ধ করে তার রাজ্য ছিনিয়ে নেব সমস্ত কিছুই। হায়দার আলী কর দিতে রাজি না। সে বলছে আমার সঙ্গে যুদ্ধ করো, যদি জিততে পারো তাহলে নিয়ে যাও। কর্নেল কোট, মানে ব্রিটিশদের প্রতিনিধিত্ব করছিলেন কর্নেল কোট, সে প্রস্তুত হায়দার আলীর সঙ্গে যুদ্ধ করতে। দুজনের মাঝে যুদ্ধ হলো, মুখোমুখি সংঘর্ষ হলো, অনেকক্ষণ যুদ্ধ হলো, ঘোড়ার উপরে সওয়ারি করে যুদ্ধ হচ্ছে। এক পর্যায়ে হায়দার আলী এত তীক্ষ্ণ এবং দক্ষতার সহিত যুদ্ধ করেছে যে কর্নেল কোটের নাকের মাঝে তলোয়ার দিয়ে এমনভাবে ছেদন করেছে পুরো নাক কেটে পড়ে গেছে, এবং সেই নাক কোনো রকমভাবে সে পাতায় মুড়িয়ে সেই জায়গা থেকে পরিত্যাগ করলো, চলে গেল সেই জায়গা থেকে। প্রাণের ভয় আছে না, থাকলে তো মরে যাবে। আর এই অবস্থা, আর এই দিক দিয়ে নাক দিয়ে প্রচুর পরিমাণে রক্ত পড়ছে, খলখল ধারায়। সে ওইখানে এক হাতে চেপেছে, আরেক হাত দিয়ে মানে ওটাকে পুটলির মাঝে ঢুকিয়ে সে ঘোড়া নিয়ে ছুটছে। এইভাবে মোটামুটি একটা জায়গায় গিয়ে সে সেন্সলেস হয়ে পড়ে গেছে, মানে অবচেতন হয়ে পড়ে গেছে কর্নেল কোট। 3 দিন পর তার হুঁশ এসেছে এবং সে নিজেকে ডিসকভার করেছে বা আবিষ্কার করেছে যে সে একটা ছাউনিযুক্ত ঘরের মাঝে আছে দিনের বেলায়। ঘরটার চারিদিকে ফুটো ফুটো, সেখানে সূর্যের আলো আসছে। তো সে যখন উঠে দেখছে যে চারপাশে কিছু ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, তাকে অবজারভেশন করছে, বিভিন্ন কিছু তার নাকে মালিশ করে দিচ্ছে, শরীরে বিভিন্ন ক্ষত জায়গায় মালিশ করছে। সে সুস্থ, দিব্যি সুস্থ 3 দিনের মাঝে। তার সম্মুখে যখন মিরর বা আয়না ধরা হলো, সে দেখছে তার নাকের জায়গায় পুনর্গঠন হয়ে গেছে। তার মাথা আচমকিকভাবেই মানে খুব ঘুরে গেল, হতভম্ব হয়ে গেল সে, যে আমার তো নাক কেটে গিয়েছিল, আমি সেটা নিয়ে কোনো রকমভাবে একটা জায়গায় পড়ে গেছি অবচেতন হয়ে, তো আমাকে এইভাবে আমার নাককে রিপ্লেসমেন্ট, আমার নাক পুনর্গঠন কে করে দিল? তখন সে ওদেরকে জিজ্ঞাসা করছে, ঘরে থাকা কয়েকজনকে, বলছে আমরাই করেছি। যাদেরকে প্রশ্ন করছিল ওরা বলছে আমরাই আপনার নাককে পুনর্গঠন করেছি, যেটাকে আজকের আধুনিক সায়েন্টিফিক ভাষায় বলে রাইনোপ্লাস্টিক সার্জারি, নাকের পুনর্গঠন। কর্নেল কুট ভাবছে আমাদের কাছে তো এই নলেজ নেই, তোমরা এই নলেজ কোত্থেকে পেলে? বলছে আমরা গুরুকুলে শিখি, আমাদের গুরুকুলে আচার্যরা শেখায়। এইখানে কিছু সেকুলার আর বামপন্থীদের একটু জ্বলতে পারে যে গুরুকুল মানে হচ্ছে সংস্কৃত ভাষা শেখানো হতো, তো এখানে আবার রাইনোপ্লাস্টিক কিভাবে শেখানো হতো? আপনারা যদি ভালোভাবে খোঁজ নেবেন না, গুরুকুলে ইন্ডিভিজুয়াল 18 সাবজেক্ট, 18টা সাবজেক্ট পড়ানো হতো। সেখানে চিকিৎসা বিজ্ঞান একটা ছিল, কসমোলজি, প্রকৃতি নিয়ে রিসার্চ একটা ছিল, ধাতু বিজ্ঞান একটা ছিল, কেমিস্ট্রি ছিল, ফিজিক্স ছিল, ম্যাথ, গণিতিক বিদ্যা সেখানে ছিল, ব্যাকরণ শেখানো হতো সেখানটায়। তারপর হচ্ছে আর্কিটেকচার, ইন্টারলকিং সিস্টেম, এই ধরনের বিভিন্ন কিছু, সিভিল ইঞ্জিনিয়ারিং, এগুলো তাদেরকে শেখানো হতো। যদি নাই শেখানো হতো তাহলে আজকে যেভাবে আমরা ভারতকে দেখি, মোটামুটি ভারতের যে অ্যানসিয়েন্ট যে ভারত আছে সেটা পুরনোভাবেই মানে ধ্বংস হয়ে গেছে। যা ছিল আমাদের ঐতিহ্য, পুরনো মন্দির বলুন, পুরনো রাজ্যগুলো বলুন, সেগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। কারা করলো? বাইরের মানুষই ধ্বংস করলো। কারণ ভারত তো মানে ওই 200 বছরের ব্রিটিশদের গোলামি নয়, 1000 বছর যাবৎ ভারতের উপরে একটা ধকল যাচ্ছে আমাদের ঐতিহ্যকে সম্পূর্ণভাবে ভুলিয়ে দেবার জন্য। আমরা কাউকে ইনভাইট করিনি। ভারত এমন একটা জায়গা ছিল না, সবার লোভ ছিল ভারতে, কিছু শিখতে পারবে এই কারণেই ভারতে আসতো, কিছু জানতে পারবে, কিছু লুট করতে পারবে, এইরকমই ভারতের প্রভাব ছিল সারা বিশ্বব্যাপী। পর্তুগিজরা এসেছে, তুর্কিরা এসেছে এখানে, মধ্যপ্রাচ্য থেকে প্রচুর পরিমাণে লুটপাট হয়েছে ভারতবর্ষে, ব্রিটিশ এসেছে, কারা আসেনি? মোটামুটি সবাই এসেছে, লুট করতে এসেছে সব থেকে বেশি।
পাশাপাশি ভারতের ঐতিহ্যকে বারংবার বিধ্বংস করেছে। তারা ভাবে তারা এসে আমাদের শিখিয়েছে। যাই হোক, কর্নেল কুট গুরুকুলের কথা শুনে সে চলে গেল, সেখানে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে মূল ব্রিটিশদের সেন্টারে গেল। এখানে গিয়ে সবার সঙ্গে কথা, যে এইরকম এরকম বিষয়, আমার নাক কেটে গিয়েছিল সেটা পুনর্স্থাপিত হয়ে গেছে। আর যারা করেছে তারা হচ্ছে নাপিত, যেটাকে আমরা বলি সেলুনে কাজ করে যারা, ওই ধরনের নাপিত। তো সমস্ত ব্রিটিশ অফিসারদের মাথায় একটা বিষয়ে, আমরা তো এগুলো কিছু বুঝি না, সার্জারি তো আমাদের দেশে নেই, তো ভারতের নাপিতরা নাক জোড়া লাগিয়ে দিচ্ছে, এত জ্ঞান তাদের, গুরুকুল থেকে শিখছে, চলো দেখি। দেখতে আসলো তারা বললো যে আমরাও শিখতে চাই। ভারত কখনোই জ্ঞান বিতরণ করতে কার্পণতা করেনি, কিন্তু ভারত যদি বুঝতে পারতো যে আমাদের জ্ঞান নিয়ে আমাদেরকেই মানে বন্দি বানিয়ে রাখবে, তাহলে ভারত কখনোই জ্ঞান বিতরণ করতো না। অ্যাকচুয়ালি বিতরণ করতো না, এটা ভুল। একজন গুরু কখনোই জ্ঞানের মূল্য নির্ধারণ করে না, সে সবাইকে জ্ঞান দেয় যার মাঝে শ্রদ্ধা আছে। দ্রোণাচার্য জানতেন ধৃষ্টধর্ম তাকে মারবে, তথাপিও ধৃষ্টধর্মকে তিনি শিখিয়েছিলেন প্রায়শ্চিত্ত করবার জন্য। কারণ পঞ্চপাণ্ডবকে এবং কৌরবদের যখন দ্রোণাচার্য শিখিয়েছিলেন না অস্ত্রবিদ্যা, তার একটা ছোট্ট লালসা ছিল, প্রতিশোধমূলক হীনভাব, যে আমি এমন শিষ্য চাই যারা আমার মিত্র দ্রুপদকে পরাজিত করে তার নত মস্তক আমার চরণে পতিত করতে পারে। স্বার্থ নিয়ে শিখিয়েছিলেন, অমূল্য বিদ্যার মূল্য নির্ধারণ করেছিলেন তিনি। সেই কারণে সেই প্রায়শ্চিত্ত করার জন্য তিনি জানতেন যে দৃষ্টধর্মই তাকে মারবে, তাকে মারার জন্যই পৃথিবীতে এসেছে, তথাপিও তিনি তাকে শিখিয়েছিলেন, প্রবণতা করেননি। গুরু এরকম ছিলেন ভারতের গুরুরা। তাই ব্রিটিশরা কি করবে না করবে, তারা দেশ লুট করছে ওইটা নয়, জ্ঞান তারা দিতে কিঞ্চিত মাত্র দ্বিধা হয়নি, তারা দিয়েছিলেন সেই জ্ঞান। পরবর্তীতে তাদের কাছ থেকে জ্ঞান সংগ্রহ করে তারা সেটা একটা ইউরোপে নিয়ে যায়, সেখানে প্রচার করে, তারা সেখানে স্টার্টেড করে, শেখানো হয়। আর 1835-এ 1835 খ্রিস্টাব্দে টোটালি গুরুকুল সিস্টেম ভারত থেকে বন্ধ করে দেওয়া হয়। কারণ যদি আমাদের শিক্ষার উপরে আমরা স্টে করব, তাহলে তাদের দাস আমরা কিভাবে হব? তাত্ত্বিক খেলা না, মানসিকভাবে গেম খেলা, সাইকোলজি ব্ল্যাকমেইল। ম্যাকলে সব থেকে বড় ট্রিক্স খেললো, কনভেন্ট স্টাইলের স্কুল ভারতে স্টার্টেড করলো। দুটো প্রেশার, একটা হচ্ছে ইংলিশ তোমাকে বাধ্যতামূলক শিখতে হবে এডুকেটেড হতে গেলে, মডার্নিটি সম্পর্কে জানতে গেলে। তো স্কিলটাকে মানে নলেজ পারপাসে আমাদের চাপিয়ে দেওয়া হলো, এটাই নলেজ। ইংলিশ স্কিল নয়, এটা নলেজ, এটা তোমার লাগবে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে। আমাদের সমাজ এরকমই, ইংলিশ জানো না, তোমাকে খিল্লি উড়ানো হবে। এটা নলেজ নয়, ভাষার মাধ্যমে নলেজ লুকিয়ে নেই। ভাষা হচ্ছে মনের ভাবকে ব্যক্ত করার একটা বিষয়। আপনি যে কোনো ভাষায় চিন্তা করুন, ইজি যেটা সেটাতে চিন্তা করুন সব থেকে বেশি, মাতৃভাষার প্রাধান্য সব থেকে বেশি। আজকে আমাদের সিস্টেম এরকম হয়ে গেছে, আমাদের বাবা মারাও খুব আধুনিক। আরে আমার ছেলে তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে, ভালো জানে, ইংলিশে কথা বলতে পারে, ফ্লুয়েন্ট, প্রাউড ফিল করে সেই সমস্ত পিতামাতারা। আর নিজের মাতৃভাষা সম্পর্কে তুয়াক্কাই করে না এগুলো। যে ব্রিটিশ কর্নেল কুট নামের ব্যক্তি নাপিতদের কাছ থেকে নাকের সার্জারি করে সে পুনর্ভাবে সুস্থ হয়ে গেল, সেই নাপিতদেরই তারা পিছড়া জাতি বানিয়ে দিল। পিছড়া জাতি মানে দলিত, পিছড়া জাতি মানে শূদ্র, এদের সমাজে অধিকার নেই। সামাজিক বৈষম্যতা শুরু করে দিল তাদের মাঝে, যাতে পরবর্তী জেনারেশন এদেরকে কখনোই সম্মান না দেয়। কিন্তু তারা যে সমাজকে টিকিয়ে রাখার জন্য কত বড় ভূমিকা পালন করেছে, এটা সমাজকে জানতেই দেওয়া হয়নি। এখানে আবার কিছু সেকু মাকু কাকুদের একটা ধারণা হবে, আপনি কি বলতে চাইছেন জাতিগত প্রথা ভারতে ছিল না? আমি দেনাই করছি না, ছিল না, ছিল, কিন্তু যেটুকু ছিল তার থেকে বেশি প্রোপাগান্ডা ছড়িয়েছেন আপনারা আর কলোনিয়াল হিস্ট্রি, ব্রিটিশরা। কথা বিশ্বাস করতে হবে না। আর আমি সর্বজ্ঞানী নই, অ্যাকচুয়ালি আমি ভারতকে আমার দৃষ্টিতে বোঝার চেষ্টা করি, আর আপনারা ভারতকে হিস্ট্রির পাতা দেখে বোঝার চেষ্টা করেন। যে হিস্ট্রি লিখেছে আপনাদের মতোই ইউরোপ সভ্যতার রুচিশীল ব্যক্তিরা। ধর্মপালের বই দ্য বিউটিফুল ট্রি কখনো পড়েছেন আপনারা? আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, বিশেষ বেশি না, সেকেন্ড চ্যাপ্টারটা একবার শেষ করুন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে সত্যিকার অর্থেই ভারতে ব্রিটিশ আসার আগে কী সিস্টেম ছিল, ব্রিটিশ যাবার পরে ভারতে কী সিস্টেম ছিল, জাতিবাদ ভারতে ছিল, বা শিক্ষা কি নিচু জাতির জন্য অধিকার ছিল কি ছিল না, সমস্ত কিছু বুঝতে পারবেন। মন খারাপ করবেন না, ওই জাতিবাদ নিয়ে কমেন্টে আপনার রাগ ঝাড়ার কিছু নেই। আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসছি, ভালো না লাগলে ওই ভিডিওতে আপনার যা বলার বলবেন।
এটা জাস্ট শুনে রাখুন, ইংস দিলাম আপনাদের, বাকিটা পরে আসছে। তো এটাই বোঝানোর ছিল আপনাদের যে নাপিতরা সেই সময় রাইনোপ্লাস্টিক সার্জারি সম্পর্কে জানতো। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের উত্তরসূরি কে, তোমরা কার কাছ থেকে শিখেছো, তারা বলছে মহর্ষি সুশ্রুত, যিনি 2800 বছর আগে রাইনোপ্লাস্টিক সার্জারি, ক্যাটারেক্ট সার্জারি 300-র উপরে তার কাছে উপাচার ছিল যেগুলোর মাধ্যমে তিনি অপারেশন করতেন। 20,000 সার্জারির সিস্টেম সম্পর্কে তিনি বলে গেছেন সম্পূর্ণ সুশ্রুত সংহিতায় সমস্ত ব্যক্তিরা। যাই হোক, আজকে ভারতবর্ষেও তাদের জন্য প্রাউড ফিল করা উচিত। এতদিন আমরা যদিও সম্মান দিইনি, কিন্তু আজকে ইন্টারন্যাশনাল পর্যায়ে তারা সম্মান পাচ্ছে সেইভাবে। এটা অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে আমাদের প্রাউডের বিষয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। পরবর্তীতে আমরা আরও নতুন নতুন টপিকস নিয়ে কথা বলবো।